3 দিনের ভারত সফরে এসে পুরো উপমহাদেশটাই যেন গরম করে ফেলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। ভারতে অবস্থানরত মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে তোলপাড় চলছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। তাহলে কি বাংলাদেশ চীন পাকিস্তানকে সাথে নিয়ে ভারত আমেরিকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে? যে মুহূর্তে ভারতীয় প্রভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তেই আত্মবিশ্বাসী ডক্টর ইউনূস তার কর্মকর্তাদের বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে না। এই কথার মাধ্যমে কূটকৌশলে অভ্যস্ত দিল্লিকে তিনি কার্যত একটা বার্তা দিতে চাইছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ ইস্যুতে করা মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ইসলামী সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে, এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তার দৃষ্টিভঙ্গিকে নাকচ করে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। আমার মনে হয় যে এখন অবস্থাটা এমন একটা পর্যায়ে গিয়েছে, বোধহয় আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার যে উনি আসলে কি বলেছেন এবং এটার মাধ্যমে উনি কি বোঝাতে চেয়েছেন, এবং তার প্রতিক্রিয়া হিসাবে আমরা কি বলেছি, আমরা কি বোঝাতে চেয়েছি। গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আপনারা দেখেছেন কিনা জানি না, কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যে আপনি দেখেছেন। আমরা পোস্টে একটু দেখি। 1 ঘন্টা আগে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যে বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। 100 কোটি টাকার ধান্দা, রে ভাই ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। আপনি অবাক হয়ে যাবেন, এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, ভাই কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর, সে সাথে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়েছি। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। শুধু তাই নয়, প্রিয় দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো এবং মতামতগুলো কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটু লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মুহূর্তে ভারতীয় প্রভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, ঠিক সেই মুহূর্তেই আত্মবিশ্বাসী ডক্টর ইউনূস তার কর্মকর্তাদের বলছেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে না। এই কথার মাধ্যমে কূটকৌশলে অভ্যস্ত দিল্লিকে তিনি কার্যত একটা বার্তা দিতে চাইছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যখন ভারতে অবস্থান করছেন, ঠিক তখনই দেশটিতে মুসলিমদের উপর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। অথচ সেসব নিয়ে কোনো কথাই নেই, উল্টো বাংলাদেশের কল্পিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ জানাচ্ছে তুলসী গ্যাবার্ড। মূলত ভারতীয় প্রভাবে তুলসী গ্যাবার্ড বিভ্রান্ত হয়েই এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন তারা। ভারত সবসময় চায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হোক, এভাবেই দেশটি কাজ করছে। অথচ সংখ্যালঘু মুসলিম নির্যাতনে বিশ্বসেরা খেতাব রয়েছে দেশটির, সেখানে হিন্দু জঙ্গিরা প্রায় মুসলিমদের পিটিয়ে মারছে। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শেখ আদনান ফাহাদ বলছেন, ভারত মুসলিম নিধন, বর্ণবাদ প্রথা, দলিত নির্যাতন, হিন্দুত্ববাদ নিয়ে কি তুলসী গ্যাবার্ডকে কিছু বলেছেন? তাকে এই প্রশ্নটাও কেউ করুক। তুলসী গ্যাবার্ডের উদ্বেগের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার বলছে, তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে এমন মন্তব্য করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এগুলো খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি চীন সফর করবেন, সেখানে বড় কিছু বিনিয়োগ চুক্তি সই হবে। এর আওতায় চীনের সর্ববৃহৎ সোলার প্যানেল কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে ঢাকা। এর ফলে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ ইস্যুতে করা মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ইসলামী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তার দৃষ্টিভঙ্গিকে নাকচ করে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পরেই ডোনাল্ড ট্রাম্পের ভিন্নধর্মী নীতি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। তার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ঐতিহাসিক মিত্র ইউরোপের সাথে দূরত্ব তৈরি। তবে এর মধ্যেও ফ্রান্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের দূরত্ব যেন সবচেয়ে বেশি প্রকাশ্যে এসেছে। এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে বক্তব্যের ইস্যুতেও বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে ফ্রান্স, যা মার্কিন ফরাসি সম্পর্কের দূরত্বকে আরও কিছুটা সামনে আনলো। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজর রাখছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। এর মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদ মাথাচাড়া দিচ্ছে এমন ইঙ্গিতই করেছেন মার্কিন এই শীর্ষ কর্মকর্তা। একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু এবং তারা অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের উপর আলোকপাত করছেন বলে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্য বাংলাদেশের উপর একটি বাড়তি চাপের ইঙ্গিত। অবশ্য রাতেই করা বিবৃতির মাধ্যমে তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে তুলসী গ্যাবার্ডের অভিযোগকে বাংলাদেশ গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করেছে। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে দাবি করেছে সরকার। সেই সাথে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফতের সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছে সেই বিবৃতিতে। সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে রাজনৈতিক নেতাদের ও দায়িত্বশীল ব্যক্তিদের সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গদবাধা ধারণা ও ভীতি ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকা উচিত, এমন কঠোর প্রতিক্রিয়াও দেওয়া হয় সরকারের বিবৃতির মাধ্যমে। তুলসী গ্যাবার্ডের মন্তব্যের এমন কঠোর প্রতিক্রিয়াটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সেই পোস্টটি শেয়ার করেছে বাংলাদেশে অবস্থিত ফরাসি এম্বাসির অফিসিয়াল ফেসবুক পেজ। এর মাধ্যমে ফ্রান্স বার্তা দিল, তুলসী গ্যাবার্ডের চোখ দিয়ে দেখা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না ফ্রান্স, পরিবর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থনও ব্যক্ত করেছে দেশটি। মাথায় রাখবেন, বাইডেন প্রশাসনের সঙ্গে আমাদের ডক্টর ইউনূসের যে সুসম্পর্কটা ছিল, সেই সুসম্পর্কটা কিন্তু ট্রাম্পের সঙ্গে নেই এবং হওয়ার সম্ভাবনা কম। কারণ বাইডেন প্রশাসন, ক্লিন্টন প্রশাসন, ক্লিন্টনের আগের ওবামা, এদের সবার সঙ্গেই ডক্টর ইউনূসের খুবই সুসম্পর্ক ছিল, হিলারি ক্লিন্টন খুবই সুসম্পর্ক ছিল। আর এই প্রত্যেকটা লোকের সঙ্গে ট্রাম্পের খুবই কুসম্পর্ক। কিন্তু ট্রাম্প তো ইউনূস সাহেবকে অতটা ভালোবাসবেন না যতটা নাকি বাইডেন ভালোবেসেছিলেন। তাহলে ট্রাম্প প্রশাসন কি আমাদের প্রতি বিশেষ কোনো মায়া অনুভব করবেন না, বরঞ্চ তারা আমাদের নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্টে গিনিপিগ বানাবেন আমাদেরকে, এটাই স্বাভাবিক। ট্রাম্প এখন কী করবেন বলেন তো? আগামী 2 বছর পরে ওনাদের অভ্যন্তরীণ নির্বাচন আছে, সিনেট এবং রিপ্রেজেন্টেটিভ হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচন আছে। সেই নির্বাচনে উনি কি প্রমাণ করতে চাইবেন না যে ডেমোক্রেট প্রশাসন অথবা বাইডেন প্রশাসন বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে ইনভেস্ট করেছিল, সেই ইনভেস্টটা নেগেটিভ হয়েছে, সেই ইনভেস্টটা বুমেরাং হয়েছে? এটা উনি প্রমাণ করতে চাইতে পারেন না? চাইতে পারেন। কিন্তু কেন চাইতে পারেন বুঝাবেন যে আমরা যা চাই তার উল্টো, ওরা যেটা করেছে সেটা আরও উল্টা হয়েছে ফলটা। এই দেখো, আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ ছিল, সেখানে এক্সট্রিমিস্টরা এখন দানা বেঁধে উঠছে। এটাও কিন্তু হতে পারে, আমি বলছি না এটাই হয়েছে, হতে পারে। কারণ ভাবুন, তুলসী গিলবার্ট কথাগুলি কোথায় বলেছেন? ভারতে বলেছেন। ভারতের সঙ্গে ওনার নাম, টাম, দাম, ধর্ম, উৎপত্তি এই সবগুলো মিলে এক ধরনের ঘনিষ্ঠতা থাকতেই পারে। ভারত কি চায়? ভারত কি আমাদের এই গভর্নমেন্টকে খুব ভালোভাবে নিয়েছে? নেয়নি, যেটা তো সবাই জানেন। এবং তারা স্পষ্ট করেই বলেছে যে নতুন একটা গণতান্ত্রিক সরকার, একটা রাজনৈতিক সরকার আসার পরেই কেবলমাত্র ওনারা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন, কিন্তু বলেছে, স্পষ্ট বলেছে। কাজেই সব মিলিয়ে যে জিনিসটাকে হয়েছে, এবং আমরা তাৎক্ষণিকভাবে কী করেছি, এর একটা তীব্র প্রতিবাদ করেছি। এবং আমরা কি বলেছি যে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর, বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে হয়নি, এটা কিন্তু আমাদের সরকার বলছে। তো আমরা কি করলাম? আমরা তুলসী গ্যাবার্ডকে মিথ্যা বলেছেন বলে প্রমাণ করার চেষ্টা করলাম। এটা করে আমার লাভটা কী হলো? আমি ধরে নিচ্ছি, আমি
বুঝতে পারছি তুলসী গ্যাবার্ড যা বলেছেন এটা হয়তো অন্যভাবে মতলবী একটা প্রশ্নের কারণে উনি বলেছেন, অথবা এমনও হতে পারে উনি এভাবে সরাসরি বুঝেন নাই, অথবা একটা অন্যভাবে বলেছেন, অথবা সরাসরি মানে একদম আমাদেরকে ব্লেম করেন নাই, অথবা ভুলও তো বলতে পারেন, সবই হতে পারে। কিন্তু যখন আপনি সরাসরি তার সঙ্গে ঝগড়ায় নেমে যান, এবং আমি আমাদের সরকারের যে প্রতিবাদটা সেখানে একটু যেন ঝগড়াটে টাইপের এক ধরনের কিন্তু আমি মানে আচরণ দেখতে পাচ্ছি, তো সেটা করে আমাদের লাভটা কী হচ্ছে? আমরা কিন্তু আগের সরকারকে দেখেছিলাম, হাসিনা সরকার কিন্তু আমেরিকাকে পাত্তাই দিত না কোনো, কিন্তু পাত্তা না দিয়ে তাৎক্ষণিকভাবে উনি বাহাদুরি দেখিয়েছেন বটে, কিন্তু তার ফল যে আখেরে ভালো হয়নি সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখন ট্রাম্প সরকারের সঙ্গে আমরা কি বিরোধে জড়িয়ে যাব? বিরোধে জড়িয়ে গেলে কি হবে? আমাদের লাভ কিছু হবে? এই বিষয়গুলো আমি আশা করি বর্তমান সরকার একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। হাসিনা তো যাওয়ার জায়গা ছিল, ইউনূস সাহেব যাবেনই বা কোথায়? এগুলো কিন্তু চিন্তা করতে হবে, বিষয়গুলো ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করা দরকার। যারা এই বিবৃতিগুলো লিখেছেন তারা যেভাবে লিখেছেন আমার কাছে খুব ছেলে মানুষই মনে হয়েছে, অতটা পাওয়ারফুল, অতটা মানে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হওয়ার মতো অবস্থায় বোধ আমার নেই। এমন নিউজ আমাকে করতে হবে আমি আসলে স্বপ্নেও ভাবি নাই। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস, ওনার প্রতি আপনাদের আস্থা কেমন? তবে আমি যতদূর ওনাকে চিনি ব্যক্তিগত জীবনে, তিনি আপনার যেই বিষয়ে হাত দেন এটা তথ্য প্রমাণ ছাড়া কোন রকম তিনি কোনো নিউজ করেন না। শত কোটি টাকার ধান্দা রে ভাই, ধান্দা। উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস, আপনি অবাক হয়ে যাবেন। এই জুলাই বিপ্লব চেতনা করতে করতে যদি সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে শত শত কোটি টাকা ধান্দা বাণিজ্য করছে এই কথিত উপদেষ্টারা, যাদের মোটিভ আসলে দল গঠন করে লুটপাট আর ধান্দাবাজি করা। আমার কথা না, মানে কমেন্টের মধ্যে এমন হাজার হাজার মন্তব্যে ছেয়ে গেছে। গেল 6 ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন, আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে, এবং তিনি স্পেসিফিকলি এখানে একদম সবকিছু উল্লেখ করেছেন। নিশ্চয় আসিফ মাহমুদ তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করবেন। আর জাতি হিসাবে আপনারা কাকে বিশ্বাস করবেন যে আগামী দিনে আসলে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাদেরকে আমরা বসাতে যাচ্ছি অথবা কাদেরকে বসাবো, এখনো কিন্তু আমরা কনফিউশন। কে লিখেছেন তিনি? একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসার 3য় তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধীর আবু সাঈদ লিয়ন, যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার, সে এই টাকাগুলোকে ডিল করে। নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী লুৎফুর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফুর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত ছিল। 15 মার্চ দুপুর 11টার পর থেকে আপনার এই ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর 2:30টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফুর, আর পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার। ওয়ার্ড কাউন্সিলের প্রতি 50 লক্ষ টাকা। আসিফের অবস্থা নিয়ে বেশ কয়েকদিন যাবতীয় গুঞ্জন উঠছিল যে এই ছাত্র উপদেষ্টারা তাদের বাবাকে দিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের তদবির বাণিজ্য করে আপনার কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, আর এগুলো সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণ সহ তিনি তার ফেসবুকে দিচ্ছেন। এখন এই যে একটা অবস্থা দেশে শুরু হয়ে গেল, আহতরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একটা ডায়লগ দেখছিলাম, আহতরা কি রাস্তার ধারে, সমন্বয়করা সব বাসর ঘরে। মানে এই আলোচনাকে কেন্দ্র করে বা এই আন্দোলনকে কেন্দ্র করে হাতে গোনা সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা ফোকাসে আসছেন, প্রত্যেকেই শত কোটি টাকার মালিক হয়েছেন, কেউ কি বলে যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরকম অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু আসলে এই অভিযোগগুলো উঠছে। সত্য মিথ্যা সাংবাদিক ইলিয়াস ভালো জানেন, আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো জানেন। তবে ওই যে সাংবাদিক জনাব মির্জা আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল একজন সদস্য। এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটির সদস্য তা না, তার যথেষ্ট প্রভাব আছে দলে, আমরা এভাবেই জানি। তার একটা বক্তব্য নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি সংস্কার প্রসঙ্গে। আমরা বক্তব্যটা একটু পড়ি এবং সেটা নিয়ে আমি আমার টেক একটু বলতে চাই। জনাব মির্জা আব্বাস একটা ইফতার পার্টিতে গিয়ে বলছেন, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে। ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী
যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। তিনি বলছেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিন, নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব, কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। নির্বাচনের সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন। তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন। খুবই টাফ একটা মন্তব্য, এবং এই মন্তব্য মানে আমি এই জায়গাটা আবার একটু পড়ি। তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না, একদম খুব স্পষ্টভাবে বলছেন। সংস্কার প্রসঙ্গে যে ডিবেটটা তার বক্তব্য ঘিরে আসছে সেটা হলো তার এই বক্তব্যকে আমরা কিভাবে নেব। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু সংস্কার প্রসঙ্গে দলের প্রধান, এখন ডিফ্যাক্টো প্রধান জনাব তারেক রহমান যা বলছেন, তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন, তার বক্তব্য নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই মনে হয় এক ধরনের। কিন্তু আমি এটাকে খুব এত সহজভাবে, এত মানে সাধারণভাবে দেখতে প্রস্তুত নই। কারণ হচ্ছে তার এই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য, তাহলে যে আমরা এতদিন ধরে একটা ডিবেট করছি, আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা নিয়ে ক্লিয়ার মন্তব্য দিয়ে দিয়েছেন, একদম ক্লিয়ার প্রথম দিন থেকেই। একটু অবশ্য রিসেন্টলি কিছু ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, সেটা নিয়েও কথা বলতে চাই, কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর, না হলে পরে জুনের মধ্যে হবে, তখন যখন কোনো উপদেষ্টার ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে ক্রিটিক করেছি। কারণ একটা উপদেষ্টা পরিষদের সদস্য একজনও যখন প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে মন্তব্য করেন সেটাকে হালকাভাবে দেখার কিছু নেই। যারা মির্জা আব্বাস খুব ছোট পদের মানুষ নন, সবচেয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে জায়গা স্ট্যান্ডিং কমিটি সেটার মেম্বার, তিনি বলছেন সেটাকে গুরুত্ব দিতে হবে। তিনি এমপি নির্বাচন করেন, তিনি মন্ত্রী হবারও সম্ভাবনা আছে, আমি জানি না উনি অনেক আগে, বহু বছর আগেও মন্ত্রী হয়েছেন, ঢাকার মেয়র হয়েছেন। সো হি ইজ আ ভেরি পাওয়ারফুল পারসন, কোনো সন্দেহ নেই। সুতরাং তার এই মন্তব্যকে সিরিয়াসলি নিতে হবে আসলে, এবং দলকে এই ব্যাপারগুলোকে কেয়ারফুলি ডিল করতে হবে। আমরা কি ধরনের সংস্কার নেব না নেব, কতটুকু না নেব, এটা নিয়ে একটা স্ট্যান্স আছে, এটা সত্যিই আছে। এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে তো বলা হয়নি যে তারা জোর করে কোনো রকম কোনো সংস্কার চাপিয়ে দেবেন। আমি প্রধান উপদেষ্টাকে বারবার বলতে শুনেছি উনি কনসেনসাসের মাধ্যমে করবেন। নট অনলি দ্যাট, ডেইলি স্টারের সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি নিজেদেরকে ফ্যাসিলিটেটর বলেছেন, ক্লিয়ারলি বলেছেন। এবং সেটা যদি হয়ে থাকে, আমি তারেক রহমানের সর্বশেষ যে অবস্থাটা দেখবো যে দলের বিএনপির যে যৌথ সভাটা হয়েছিল সেখানে উনি আগেও বলেছিলেন, এখানেও বলেছিলেন যে 31 দফাই শেষ নয়, এর বাইরেও সংস্কার নিয়ে তারা ভাবতে প্রস্তুত আছেন, সংস্কার প্রয়োজন হলে আরো কিছু যোগ সংশোধন এগুলো তারা করবেন। এটা তো ফ্যাক্ট। 5 অগস্টের আগে বিএনপি যেভাবে সংস্কারকে দেখেছে, 31 দফা নিশ্চিতভাবে একটা সংস্কারের জায়গা, এটা নিয়ে আমার ব্যক্তিগত টেকও আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, অস্পষ্টতা আছে, তাদেরকে সেটা ভাবতে হবে। এবং 5 অগস্টের পর মানুষের এক্সপেকটেশনের জায়গাও পাল্টেছে। একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে, একটা রেজিমকে রক্ত দিয়ে, মাসুল দিয়ে, এর মধ্যে বিএনপিরও প্রচুর প্রচুর অ্যাক্টিভিস্ট আছে, এটা জুলাই অগস্টে তো বটেই, এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে। সো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে আগের জায়গায় দেখাও ঠিক হবে না। আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন। যারা মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে সংস্কার নিয়ে কনফিউশন তৈরি করবে। আমরা এটা মানি বা বুঝি, যেটা আমি সবসময় বলেছি, দেশের আপামর জনসাধারণ সংস্কার ব্যাপারটা যে খুব বোঝে, নট নেসেসারিলি। যে মানুষের দিন মানে নুন আনতে পান্তা ফুরায়, যে মানুষ এখনো টিসিবি ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায়, এরকম একটা ভিডিও রিসেন্টলি আমরা দেখেছি, যে ঘন্টার পর ঘন্টা লাইন দেয় 200-300 টাকা কম দামে পণ্য পাবে বলে। তার কাছে সংস্কার হয়তো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার। সংস্কার যদি হয়, যতগুলো সংস্কারের আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনটাকেও সুন্দর করে তুলবে, ভালো করে তুলবে। তো সেই জায়গাটা তাদের বিবেচনায় রাখতে হবে। আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, তাকে একটা কথা বুঝতে হবে, আরবান এডুকেটেড মিডল ক্লাস, শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে, তাদের একটা বড় অংশের কাছে এই সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে, ট্র্যাকশন পেয়েছে। সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে, কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মেকিং মূলত এই মানুষগুলোর হাত দিয়ে হয়। সুতরাং বিএনপির কোনো সিগনিফিক্যান্ট নেতা যখন সংস্কার সম্পর্কে এই ধরনের বিদ্রুপ বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখান, সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে সমস্যা তৈরি করবে আমি মনে করি। সুতরাং এটা বলে পার পাওয়া যাবে না, এবং আমার মনে হয় বিএনপির জায়গা থেকে তাদের কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত, কোন কোন ইস্যুতে তারা কি ধরনের বক্তব্য দেবেন, বিএনপির একটা স্পেসিফিক লাইন আছে, সেটা মতো করেই সেটা হওয়া দরকার। আমি পুরো পড়িনি এর মধ্যে জনাব মির্জা আব্বাস মানে করলেও কি হবে, এটার বিরুদ্ধেও খুব টাফ কিছু কথা বলেছেন। যদি আমরা নিশ্চয়ই এটা জানি, সংবিধান সংশোধন জাতীয় জিনিসগুলো করতে হলে, সেটা মূল সংবিধান হোক বা অন্যান্য কমিশনও যে সংবিধান যে অংশগুলো সংশোধন করতে বলছে, সেটার জন্য পার্লামেন্ট লাগবে। কিন্তু আইনের পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সম্ভব, সেটা চাইলে অধ্যাদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমেই করা যায়। সুতরাং অন্তত এই সরকার থাকাকালীন সেটা হতে পারে, কিন্তু এই সরকার এমন কিছু করবে তা তো বলেনি।
সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানাক, তার অবস্থান জানাক, এবং 31 দফার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন্ড হয়, সেই জায়গা থেকে কিছুটা সরে এসে কিছু ছাড় দিয়ে আরো বেশি কিছু করুক। কিন্তু সংস্কার প্রশ্নে খুব টাফ মন্তব্য, ওই যে বললাম অন্তত ওই শ্রেণীটাকে কেউ কেউ মনে করেন যে ভোটের কত পার্সেন্টেজ হবে, ইটস নট দ্যাট হাই, আই অ্যাগ্রি, কিন্তু যে বললাম এই শ্রেণীটা এজেন্ডা সেট করে, এই শ্রেণীটা অপিনিয়ন বিল্ড করে। সুতরাং বিএনপির সতর্ক থাকতে হবে, তার এত উচ্চ পর্যায়ে নেতারা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত, এবং তত না থাকলে অন্তত দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।